সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপ আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষক ও কথাসাহিত্যিক মেহেদুল্লাহ। স্বাগত সময় সংলাপে। আমি আলোচনা দিতে চাই যে এই যে আপনি একটা বিশ্ববিদ্যালয়ে আছেন, এই যে 30 সালে নজরুল বিশ্ববিদ্যালয়ে, সেখানে তো নানা রকম উৎসব পার্বণ হয়। এই যে আমাদের ষড়ঋতুর যে বাঙালির 13 পার্বণ, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, আপনি নিজে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছেন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে উৎসব আয়োজনগুলো, সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ধরি যে আলাদা সংস্কৃতি তৈরি হয়েছে এবং এটি বিশ্ববিদ্যালয়েরই আলাদা সংস্কৃতি। যেমন আমরা যে ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি ধরি, কিছুদিন আগে ইউনেস্কোর যে মঙ্গল শোভাযাত্রা অন্তর্ভুক্ত হলো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগেরই এক ধরনের মননের চর্চার ভেতর দিয়ে তৈরি হওয়া সংস্কৃতি। এবং এই বিশ্ববিদ্যালয়ে যেহেতু মধ্যবিত্তের এক ধরনের মননশীল রুচির ভেতর দিয়ে তাদের সন্তানরা আসছেন এবং সেখানে এক ধরনের সৃজনশীল জায়গা তৈরি হচ্ছে, ফলে পুরো পৃথিবীর প্রেক্ষাপটে পুরো পৃথিবীতে এটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পারে যে দেশীয় যে সংস্কৃতি সেটাকে লালন করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমাদের 30 সালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সেখানেও উৎসবগুলোর ভেতর দিয়ে নিজস্ব সংস্কৃতি তৈরি হচ্ছে। নতুন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সুখবর যে এখানে যে ধরনের সংস্কৃতি তৈরি হচ্ছে সেগুলো বাঙালির সংস্কৃতি যদি তৈরি হয় তাহলে সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতি টিকে থাকবে। যেমন নজরুল বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখ খুবই ভালোভাবে পালিত হচ্ছে এবং সেখানে অন্যান্য যে মিউজিক বিভাগ আছে, ফোকলোর বিভাগ আছে এবং থিয়েটার বিভাগ আছে, ফলে যে প্রায়োগিক বিভাগগুলো আছে সেগুলো ছাত্রছাত্রীরা সর্বক্ষণ এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে, ফলে সেটার ছাপ বিশ্ববিদ্যালয় তো বটেই এবং সেটার আশপাশে যে ধরনের গ্রাম জনপদ আছে তাদের ভেতর দিয়ে এক ধরনের সাংস্কৃতিক বিনিময় হয়, যে রুচি তো আসলে ধীরে ধীরে তৈরি হয়। এবং মানে এই যে শিক্ষার্থীরা নানা জায়গা থেকে আসছে, নানা এলাকা থেকে আসছে, নানা পরিবার থেকে বা শ্রেণী থেকে আসছে, এবং সে আসার ফলে যে প্রথমত যে 64 জেলার একটা সংস্কৃতি তৈরি হচ্ছে এবং সেই সংস্কৃতি সম্মিলন হচ্ছে এবং সংস্কৃতিতে সম্মিলনটাই আসলে জরুরি। কারণ একটি দেশে যে নেশন স্টেটের কথা বলা হয় সে প্রকল্পে সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান সমস্ত জাতির যে ধর্মীয় গোষ্ঠীগুলোর সংস্কৃতি আলাদা এবং প্রাচীনকাল থেকেই, মধ্যযুগে তো বটেই, যে আমাদের সংস্কৃতির খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল দিক হচ্ছে যে সমন্বয়বাদী সংস্কৃতি। যেমন বাউল যে সংস্কৃতি সেটি আমরা জানি যে বৈষ্ণববাদ এবং এক ধরনের হিন্দুদের যে যোগ রীতি সেগুলোর সমন্বয়ে তৈরি হয়েছে এবং এখানকার ইসলাম যে শরীয়ত ইসলাম থেকে আলাদা সুফিবাদের সংমিশ্রণে তৈরি হয়েছে, ফলে সাংস্কৃতিক যে ঐতিহ্যিক প্রেক্ষাপট আমাদের এখানে, সেই সংস্কৃতির ধারাবাহিকতার ভেতরে এক ধরনের সমন্বয়বাদিতা আছে এবং আমাদের এই কালচারেরই একটা ধর্মই হচ্ছে যে এটি গ্রহণ এবং বর্জনের ভেতর দিয়ে সমন্বয় সাধন। এবং এই চর্চাটা এই যে গত এক দশকে বা এই যে এই সাম্প্রতিক সময়ের মধ্যে বলা হচ্ছে যে আমাদের তরুণরা নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছে, তাদের নানা দিকে ব্যস্ততা, সেটা হচ্ছে যে বাজারমুখী শিক্ষা এবং তাকে কর্মসংস্থান নিয়ে চিন্তা করতে হয়, তথ্য প্রযুক্তি সবকিছু মিলিয়ে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তারা এখন মানে চ্যুতি বেশি না যুক্ত হচ্ছে বেশি, কোন দিকটা বেশি? এটা যদি আমরা পাল্লার হিসাব করি তাহলে এক ধরনের আনুপাতিক হিসাব, ভবিষ্যতে যে ক্যারিয়ারটা কি হবে সেটা নিয়ে অধিকাংশের একটা চিন্তা থাকে। সাবজেক্ট ভিত্তিক চাকরি আমরা জানি বাংলাদেশে খুবই সীমিত, কারণ আমরা যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছে আমাদের ছাত্রছাত্রীরা, কিন্তু তাদেরকে সেই যদি চাকরি বলি তাহলে বিসিএস তারা অংশ নিচ্ছেন এবং সেখানে যে প্রশ্নপত্রের যে সেখানে ধরনের সাথে আমাদের একটু অসামঞ্জস্য আছে। এখন যে ছেলেটি দীর্ঘদিন ধরে ফোকলোর বিভাগে পড়ছে সে তো দীর্ঘদিন ধরে অঙ্কের সঙ্গে নেই, সে দীর্ঘদিন ধরে হয়তো তার যে সাধারণ নলেজ থাকবে পত্রপত্রিকা পড়ার ভেতর দিয়ে, কিন্তু তাকে যে আমরা চাকরির জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হচ্ছে। ফলে আমি মনে করি এগুলো আমাদের এই রাষ্ট্রেরই এক ধরনের সম্পদের অপচয় ধরা যাবে কি, এটি আমিই প্রশ্ন করলাম সবার কাছে, দায়িত্ব নিয়ে বলছি না।
কারণ হচ্ছে যে 4 বছর এখানে ছাত্রছাত্রীরা পড়ছেন এবং আমাদের যে সাবজেক্টগুলো, বিশেষায়িত যে সাবজেক্টগুলো আছে, সাধারণ সাবজেক্ট, সেটার এক ধরনের প্রতুলতা আছে। আবার যেমন রাষ্ট্রবিজ্ঞানে আমাদের হাজার হাজার আসন, কিন্তু একটি দেশে রাষ্ট্রবিজ্ঞানী কতজন আসলে প্রয়োজন সেটাও একটা দেখার বিষয়। কিন্তু একটি দেশে যেটি প্রতুলতা দরকার, অনেক বেশি পরিমাণে আসা দরকার। ডাক্তার, আমাদের মানুষ চিকিৎসা সেবার জন্য, আমি তো মনে করি একটি গ্রামে যে গ্রামের যে পরিসীমা, সেখানে কম করে হলেও 3-4 জন ডাক্তার থাকা উচিত, কিন্তু মেডিকেলের আসন সংখ্যা কম। মেয়েদা, আমি আলোচনায় ফিরবো আরেকটি বিষয় নিয়ে, যে এই যে বিভাগগুলো আছে, ফোকলোর বিভাগ আছে, বাংলা আছে, অর্থনীতি আছে, পরিসংখ্যান আছে, এই বিভাগের যে একটা নিজস্ব চর্চা, হ্যাঁ, গবেষণা, সেমিনার, তর্ক বিতর্ক, এই চর্চা থাকে, সেই বিভাগগুলো নিজস্ব কিছু কার্যক্রম থাকে পাঠ্যসূচির সঙ্গে, এবং সেখানেও কিন্তু এক ধরনের চর্চা হয়, তর্ক বিতর্কের চর্চা হয়, গবেষণার চর্চাটি হয়। কিন্তু আমার কাছে যতটুকু অন্যান্য শিক্ষকরা আসেন, তারা যে কথাটি বলেন, সেই চর্চাটির সঙ্গে এখন ছাত্রদের তো নাই, শিক্ষকদেরও আসলে সম্পৃক্ততা কম পাওয়া যায়। এটি জন্য অনেক কিছু দায়ী। প্রথমত এখন পুঁজিবাদী সংস্কৃতি আসছে এবং এক ধরনের উপনিবেশ নতুন করে স্থাপিত হচ্ছে, এটাকে আমরা নয়া উপনিবেশ বলি, পোস্ট কলোনিয়াল কর্পোরেট উপনিবেশিকতা। এখন এই সবকিছুর সাথে যে বনিবনার ব্যাপার আছে, যে এখানকার যে ধরনের, যেমন বাংলা বিভাগগুলোর মূল উদ্দেশ্যই হওয়া উচিত যে যেহেতু ভাষাটা বাংলা এবং বাংলা সাহিত্য পড়ছি আমরা, বাংলা সংস্কৃতি পড়ছি, ফলে অন্য ভাষাগুলোর আধিপত্যকে ঠেকানো, অন্য ভাষার যে সাহিত্যিক ফর্মগুলো আমাদের এখানে বড় বড় সাহিত্যিকরা বহন করে নিয়ে এসছেন, সেগুলোর বিপরীতে আমাদের যে ঐতিহ্যিক ফর্ম আছে, সাহিত্যের বলি, শিল্পের বলি, সংস্কৃতির বলি, সেগুলো কেউ কেউ করেছেন, মধ্যযুগ থেকে আমাদের ঐতিহ্যকে এখানে ফিরিয়ে নিয়ে এসেছেন। ফলে বাংলা বিভাগের দায়িত্ব অনেক বেশি, বাংলার সংস্কৃতি এবং বিকাশে বাংলা বিভাগের দায়িত্ব বেশি। আবার ফোকলোর বিভাগের দায়িত্বটা আমি মনে করি যে আরো অনেক বেশি, কারণ আমাদের এখানে প্রত্যেক জাতি ঐতিহ্য সম্পর্কে সচেতন হওয়া উচিত, তার নিজস্ব সংস্কৃতি। আমরা আজকে ফোকলোরকে বলছি লোক সংস্কৃতি। এই লোকের যে শব্দবন্ধ টার্ম আছে, এটি নিয়ে আসলে নানা ধরনের বিতর্ক আছে। লোক আমরা তাদেরকে বলছি যারা গ্রামে বসবাস করছে, অবহেলিত, অশিক্ষিত। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে আমরা লোক যে সংস্কৃতি বলছি, সেটি কি শহরে নেই? অবশ্যই আছে, সেটি আরো বেশি পরিমাণে আছে। শহরের উৎসবগুলোকে জমিয়ে রাখার জন্য সেটির চর্চা হচ্ছে। ফলে ফোকলোর বিভাগের বাংলা করা আপাতত দরকার হচ্ছে না। ফোকলোর বলতে আমরা এটি বুঝি যে দেশীয় সংস্কৃতিকেই বুঝি, যেহেতু দেশীয় সংস্কৃতির পাশাপাশি মডার্ন এবং পপুলার এবং ট্রেডিশনাল তিনটি কালচার অবস্থান করছে। ফলে ফোক কালচার বলতে আমরা দেশীয় সংস্কৃতিকেই বুঝবো, এবং ফোকলোর বিভাগ সেটার ক্ষেত্রে অনেক বড় বেশি ভূমিকা পালন করতে পারে, যেহেতু প্রায়োগিক জায়গাটিও তাদের আছে। তারপরে নাট্যকলা বিভাগের অনেক বেশি দায়িত্ব এখানে আছে। দেশীয় নাটকের যে পালাগুলো আছে, আমাদের যে গীতিকা আছে, সেগুলোর যাত্রা আছে, যাত্রা তো একেবারে হারিয়ে গেছে। এবং আমাদের সংস্কৃতি এখন যে অবস্থায় আছে, সেটাকে যদি আমরা নতুন ভাবে, সংস্কৃতি তো আসলে জোর করে কিছু করতে পারবো না, যেটি আছে সেটি প্রবাহিত আকারে আছে। এক ধরনের সমন্বয় দরকার, যে আমি মডার্ন থেকে কতটুকু নিব, আমি পপুলার কালচার থেকে কতটুকু নিব। ফলে নিয়ে নিয়ে আমার নিজেরটাকে ওন করে শেকড়টা আমার এখানে থাকতে হবে। সেটি যদি করতে পারি তাহলে এখানকার দায়িত্বটাই হবে। কিন্তু সীমাবদ্ধতার জায়গাটি আসলে কোথায়? সীমাবদ্ধতার জায়গা হচ্ছে যে আমাদের বাংলা বিভাগগুলোতে অধিকাংশ ক্ষেত্রে, সব বিশ্ববিদ্যালয় হয়তো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম খবর পাই যে 50-এর দশকের পরে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি কোনো কিছুই আর সিলেবাসে ওরকম ভাবে গুরুত্ব দিয়ে পড়ানো হচ্ছে না। এর ফলে যেটি হয়েছে যে আমার তো 47 একটি গুরুত্বপূর্ণ সীমারেখা দেশভাগের প্রেক্ষাপটে, এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন করেছে। তাহলে এই বাংলাদেশ বলতে আমি যেটিকে ওন করি, আমাদের বাংলাদেশের সাহিত্যিকদেরকে যদি না পড়ানো হয় ভালোভাবে, সেটি এখনো পর্যন্ত আমি মনে করি এখানে একটু বিচ্যুতি রয়ে গেছে বিভাগগুলোর, যে একেবারে 2010 পর্যন্ত আমাদেরকে সাহস করে আপডেট করে ফেলা উচিত। এখন যে আমাদের এই সীমাবদ্ধতা কাটিয়ে তুলতে হলে এখনকার যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রেক্ষাপটে বর্তমান বিষয়গুলোকে নিয়ে কাজ করতে হবে। এখনো পর্যন্ত বিভাগগুলোতে যে ধরনের গবেষণা কর্ম বেছে নেওয়া হচ্ছে, সেগুলো চর্বিত চর্বণ।
এবং একই কাজ বারবার হচ্ছে, এটি খুবই অনেকে হতাশাজনক করেছেন। চিত্র। এবং এই ক্ষেত্রে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখেছি, অন্যগুলোর খোঁজ খবর বিভিন্নভাবে পত্রপত্রিকার মাধ্যমে পাই। তবে আশার সংবাদ হচ্ছে যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে নতুন নতুন অনেক বিষয় নিয়ে কাজ হচ্ছে এবং সিলেবাস অনেক বেশি আপডেটই দেখে এসেছি। ফলে এই কথাগুলো বলার সাহস ওখান থেকে সঞ্চয় করেছি। কারণ সেখানে যে ধরনের পিএইচডি ডিগ্রি দেওয়া হয়, কিছু আছে একেবারেই আগের, আবার কিছু আছে খুবই সাম্প্রতিক। সাহস করে অনেক অধ্যাপক তাদের লেখালেখির চর্চার কারণে ওনারা সেটি হয়তো চ্যালেঞ্জটি গ্রহণ করছেন। এবং আমি যেমন কাজ করছি, পিএইচডি হচ্ছে ফেসবুকে বাংলাদেশের সাহিত্য প্রকাশের নতুন মাধ্যম ও চর্চার ধরন। এবং এইভাবে যদি সাহস করে যে আমি এটাকে পপুলার কালচারের সাথে মিশিয়ে আমার সাহিত্যের সাথে সম্পর্ক রেখে যদি আমি কাজটি করতে পারি, তাহলে আমি মনে করি যে এই বর্তমান অনেক সংকট আমাদের প্রিন্ট মিডিয়ার সাপেক্ষে ফেসবুকের যে প্রকাশের যে রীতি তৈরি হয়েছে সেটির তুলনা আমরা দিতে পারবো। তাহলে একটি ভালো বিষয় এখানে তৈরি হবে এবং সেটি ফোকলোরেরও কাজে লাগবে। কারণ ফেসবুক ইউরোপ বাহিত, আমেরিকা বাহিত হয়ে যে বার্গার যেমন, পিৎজা যেমন, সামুরাইয়ের মার্শাল আর্ট যেমন, এবং ফেসবুকের ও একটি গুরুত্বপূর্ণ পপুলার মাধ্যম এখন, এবং এটিকে পপুলার সংস্কৃতির জায়গা থেকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। আমি একটু বিরতিতে যাব, ফিরে এসে এই জায়গাতে আসতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমাদের সংস্কৃতিকে আমরা এখন সংস্কৃতিকে আমরা দেখতে পাই, সংস্কৃতিকে দেখতে পাই এই জায়গা থেকে যে আমরা উৎসবটা কিভাবে পালন করছি। উৎসব আজকে পয়লা বৈশাখ, গতকাল বসন্ত উৎসব, তারপর দিন বর্ষাবরণ। হ্যাঁ, এই যে বর্ষা উৎসব, এই সেগুলো কিন্তু কতটা হলো কি কতটা হলো না পালন, সেটা কিন্তু এখন আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়। এবং তার একটা রং কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক, পুজো, হোলি, বসন্ত বরণ, বর্ষাবরণ সবই কিন্তু ফেসবুকেই আসলে মেতে উঠে মাতোয়ারা থাকে এখন। ফেসবুকে সাধারণত আমার যে নিজস্ব অনুভূতিটি প্রকাশ করা যায়, এটির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি আসছে কোত্থেকে, আসলে এটি হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যের জায়গা থেকে আসছে। এই এখনকার যে সময় সেটি ব্যক্তি স্বাতন্ত্র্যের জায়গাটিকে খুব বেশি বিকাশ করার চেষ্টা করছে। ফলে সেই জায়গা থেকে মানুষ তার নিজস্ব অনুভূতি প্রকাশ করে। এবং আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন যে উৎসব পার্বণের খোঁজ খবর পাচ্ছি, এটি আমি খুবই এটিকে ইতিবাচক হিসেবে দেখি। কারণ হচ্ছে যুগ পরিবর্তিত হয়ে গেছে। আগে যেখানে হচ্ছে আমি সেই সুদূর বাংলাদেশের কোথায় কোন উৎসব হচ্ছে হয়তো দেখার সুযোগ পেতাম না বা জানার সুযোগ পেতাম না, কিন্তু এখন সেটি উৎসবের আমেজকে আরো বাড়িয়ে দিচ্ছে। কারণ সেখানে প্রান্তিক পর্যায়ে কি ধরনের অনুষ্ঠান হচ্ছে, কেউ যদি সেটি আমাদেরকে ফেসবুকের মাধ্যমে জানায়, এখন লাইভ অপশন চালু হয়েছে, কেউ যদি আমরা দেখতেও পাচ্ছি এখানে, এবং মিডিয়াও সেখান থেকে প্রয়োজনে অনেক হেল্প পেতে পারে। এবং জানার মাধ্যমগুলো দিন দিন বাড়ছে। এবং এই ফেসবুকে যে আমার বন্ধুরা আছে, আমি তাদের মাধ্যমে যদি এই সাংস্কৃতিক অনুষঙ্গগুলো ফেসবুকের ভেতর দিয়ে যারা আমাদেরকে দেখানোর চেষ্টা করেন, খোঁজ খবরগুলো দেন, যে এই চর্চাটা হচ্ছে যে সংস্কৃতিকে অনেক বেশি বৈচিত্র্য দেয়। এবং এই ধরনের চর্চার মাধ্যমে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তাদের সেই চর্চা আরো বৃদ্ধি পাচ্ছে বলে। কিন্তু উৎসবটাকে শুধু আমরা একদম সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে দিলাম না, এখন এটা দুইটা ব্যাপার আছে যে আমাদের বাস্তব জীবন থেকে সরিয়ে দিয়ে সংস্কৃতি আসলে দুই ধরনের, একটি বস্তুগত সংস্কৃতি আর একটা অবস্তুগত সংস্কৃতি। এখন পারফর্মিং এন্ড নন পারফর্মিং। এখন এই ফেসবুকের বিষয়টি হচ্ছে কেউ সবাই পারফরমেন্সে অংশ নিতে হয়তো চাইলেও পাচ্ছে না। এটি যে ফেসবুক আসছে বলে যুক্ত হয়ে গেল, দায়মুক্ত হচ্ছে এবং বস্তুগতভাবে সে অংশ নিচ্ছেন। এখন কিন্তু মূল ব্যাপারটি হচ্ছে কি যে শুধুমাত্র যন্ত্র, যেমন থিওডর অ্যাডর্নো উনি বলছেন যে এই পুঁজিবাদী সংস্কৃতির যে যন্ত্র সভ্যতা, সেই সভ্যতা আমাদেরকে অনেক বেশি গণ্ডিবদ্ধ করে দিচ্ছে। এটি খুবই বাস্তব একটি কথা যে আমরা যদি শুধু ফেসবুক নির্ভর হয়ে পড়ি তাহলে এবং সোসাইটিতে একটি ভ্যাকুয়াম তৈরি হবে, একটি শূন্যস্থান তৈরি হবে, সেই শূন্যস্থান পূরণের জন্য কেউ থাকবে না। আর যুগে যুগে এই ধরনের পপুলার কালচারগুলো আসে এবং অন্নদাস শঙ্কর রায় সংস্কৃতির বিবর্তন গ্রন্থে বলছেন যে তিনি পপুলার সংস্কৃতিকে সংস্কৃতি হিসেবে স্বীকৃতি দিতেই রাজি না। কারণ উনি বলছেন যে এই ধরনের সংস্কৃতি বেশি দিন টিকে না, আসবে যাবে। হ্যাঁ, এবং আরেকজন সংস্কৃতি পণ্ডিত রেমন্ড উইলিয়ামস উনিও খুব স্পষ্টভাবে জানাচ্ছেন যে পপুলার সংস্কৃতি হচ্ছে অনেকের দ্বারা চর্চিত সংস্কৃতি কিন্তু খুবই মানহীন। এবং
ফেসবুকের ভেতর দিয়ে যে সবকিছু যে মান হচ্ছে তাও না। আমরা দেখতে পাচ্ছি যে অনেক আইডিয়া আছে যেগুলো খুবই পপুলার, কিন্তু সামাজিক যে সংকট সেগুলোতে তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমার আজকে এখানে রাস্তায় হচ্ছে আমার মা বোনকে কেউ হচ্ছে জখম করছেন কুপিয়ে, সেটার জন্য আমরা কয়জন বিচার চাচ্ছি? আমাদের দেশের যে সংস্কৃতি, একটা হুজুগের সংস্কৃতি। জি, হুজুগের সংস্কৃতি এবং সংকট নিজেও একটা সংস্কৃতি। আমি নিজে কাজ করছিলাম যে আমাদের এখানে যে এই যে বেকারত্ব, ক্ষুধা, দারিদ্র্য, পরাধীনতা, অন্যের দ্বারা প্রভাবিত হওয়া, এই যে সংকট, এই সংকট নিজেই একটি কালচার। এটাকে আমি বলছি যে সংকট সংস্কৃতি। এটাও এক ধরনের অভিধা দেয়া যায়। সংকটের সংস্কৃতি। হ্যাঁ, সংকটের সংস্কৃতি। এই সংকটের সংস্কৃতির ভেতর থেকে আসলে এগুলো তৈরি হয়। যে আমি রাস্তায় বের হচ্ছি, ঠিক আছে, আমার তো ওই বয়সে আমি রাস্তায় যদি বের হই, আগে যেরকমের এক ধরনের সবাইকে পাওয়া যেত, 10 মিলি করি গাছ হারি জিতি নাইলাজ, এখন একা গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, এরকম অনেক প্রমাণ আছে। ফলে সবাই আসলে নিজের গা বাঁচানোর জন্য ফেসবুককে নিরাপদ মনে করছে এবং ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে সে ভাবছে মানে কোন একটা সংকটে, তাও খুবই আশঙ্কাজনক যে আমি এই সংকটের সঙ্গে থাকলাম। এবং এই ধরনের দশাচিত্রের মধ্যে আমরা প্রায় পড়ি প্রচুর ফেক আইডি। আমি যদি আর্গুমেন্টই করতে চাই তাহলে রিয়েল যে আইডির সাথে সেখানে করলে আমাদের অবস্থান হয়, পরিষ্কার হয় যে আমি অমুকের সঙ্গে অমুক সময়ে চিন্তাশীল বা যে কোনো একটা বিষয় নিয়ে দ্বিমত পোষণ করছি, কিন্তু ব্যক্তিগত আক্রমণের জায়গাগুলো এখন বিভিন্নভাবে দেখা যাচ্ছে এবং সেখানে ফেক আইডি থেকে। আরো মজার বিষয় হচ্ছে যে পয়লা বৈশাখে যে আমাদের যে ধরনের অবাঞ্ছিত অপ্রাসঙ্গিক ঘটনাগুলো ঘটছে সেগুলোকে অপসংস্কৃতি বলা হয়, কিন্তু এগুলোকে আমি বলছি এগুলো আসলে অপসংস্কৃতি বলতে কোনো টার্ম আসলে আমি ব্যবহার করতে রাজি না। এটা হচ্ছে যে আমার সংস্কৃতির পথে বাধা, এইভাবে নিলে আমার সুবিধা হয়। যেহেতু সংস্কৃতি, যে কোনো সংস্কৃতি, তাহলে এক পক্ষ আবার বলে যে অপসংস্কৃতি, জি, যে কোনো যে অপসংস্কৃতিটাও সংস্কৃতি, এক দেশের জন্য ভালো আরেক দেশের জন্য খারাপ। ফলে অপসংস্কৃতি যে টার্মটি আছে এটা যদি ব্যবহার করি তাহলে সমস্যা হয়ে যায়, কারণ আমার দেশের জন্য যেটি সংস্কৃতি অন্য দেশের জন্য সেটি অপসংস্কৃতি। এই টার্মে আমরা থাকতে রাজি না। আমার কথা হচ্ছে যে দেশীয় যে সংস্কৃতি এটাই সংস্কৃতি, এর পথে যে সংস্কৃতির নিজস্বতা। জি, কেউ যদি কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটান সেটি হচ্ছে স্রেফ সংস্কৃতির পথে বাধা, এবং এই বাধার ফলে আমাদের এই জায়গাগুলো দেখতে হবে। আর এর ফলে এই যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে আমি সরে যাচ্ছি, এটি যে ফেক আইডি থেকে হোক বা অরিজিনাল আইডি থেকে হোক, এর ফলে যেটি হচ্ছে যে প্রচুর অবদমন ঘটছে। তাহলে আমাদের তরুণরা আসলে আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতি বা নিজের যে সংস্কৃতি, এই মাটির সংস্কৃতি, এই জনপদের সংস্কৃতিকে কতটা ধারণ করছে, কতটা স্পর্শ করছে, সেটা সম্পূর্ণ বিরতি থেকে বলছিলাম যে আমাদের তরুণ প্রজন্মের আমাদের এই যে শেকড়ের সংস্কৃতির সঙ্গে যোগাযোগটা কতটা গ্রথিত হচ্ছে। সবচেয়ে দুরাশার চিত্র হচ্ছে যে স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে নানা সময়ে নানা দিক বাধাগ্রস্ত হয়েছে। এই কারণে যে এখানে শাসন কাঠামো এর জন্য অনেক বেশি দায়ী, এবং যে সংস্কৃতি যেভাবে সুষ্ঠুভাবে হওয়ার কথা ছিল সেটি আসলে নানা সময় হয়নি। এবং সেই সংস্কৃতি হচ্ছে যে কখনো স্বৈর শাসন এখানে এসেছে, তারপরে গণতন্ত্রের চর্চা চলছে, কিন্তু আরো কিছু সংকট এখানে তৈরি হয়েছে যে সংকটে তরুণরা জড়িয়ে গেছে, যেমন জঙ্গিবাদ। এই জঙ্গিবাদের সাথে তরুণদের যে আজকে যে জড়িয়ে যাওয়া, এটার ফলে তাদের মধ্য দিয়ে যে আরো 10 জন তরুণ দেখছে, আসলে হয়েছে যে আমি মাঝে মাঝে ভাবি যে তাদের সামনে আসলে কি কি পথ আমরা খোলা রেখেছি, যে সেই পথগুলোর মধ্যে শিল্পের পথ, সাহিত্যের পথ, সংস্কৃতির পথ, মননের পথ, বা কেউ যদি বিজ্ঞান নিয়ে আগ্রহী হয় সেই পথ। কিন্তু এখানে যে সম্পর্কগুলো, যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে ইসলাম, এখানে তো অধিকাংশই ইসলাম ধর্মের মানুষ, ফলে যে ইসলাম বনাম অন্য যে সম্পর্কগুলো এখানে তৈরি করা হয়েছে, আজকে স্বাধীনতাপন্থী বনাম অন্য কিছু, ফলে এই সংকটের মধ্যে তরুণরা আসলে পড়ে গেছে এবং তরুণদের সামনে আসলে খুব কমই পথ খোলা আছে। এবং আরেকটি বিষয় খুবই সংকটাপন্ন যে আমাদের এখানে পপুলার সংস্কৃতিকে এই সব সময় চর্চার ভিতর রাখা হচ্ছে, যেমন সবকিছুতে আমরা জনপ্রিয় খোঁজার চেষ্টা করছি, জনপ্রিয়তা, হ্যাঁ, এবং ইউটিউবে জনপ্রিয়,
এবং এর ফলে হিরো আলমরা হঠাৎ করে জনপ্রিয় হচ্ছেন, আবার হঠাৎ করে হারিয়েও যাচ্ছেন। কারণ এই সংস্কৃতিতে আসলে কোনো তলানি নেই। আবার ফেসবুকে যে আইডি গুলো জনপ্রিয়, টেকসই অবস্থান নাই, তরুণরা সেটার মধ্যে আছে। ফলে এটার ভেতর দিয়ে শুধু হুমায়ুন আহমেদ পড়লে হবে না, বা হচ্ছে যে গানগুলো পপুলার সেগুলাই শুনলে হবে না। আমাদের দেশীয় ঐতিহ্যের যে গানগুলো আছে সেগুলো তরুণদের যে চর্চার ক্ষেত্রে আমি মনে করি এটা ঠিকভাবে হচ্ছে না। আমাদের তরুণদের মধ্যে পাঠ্যের অভ্যাস একদমই কমে গেছে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকলে বোঝা যায় যে বিসিএস এর মানে বিসিএস বললে হয়তো কেউ রাগ করবেন, মানে চাকরির বই বললে ভালো হবে, ক্লাসেও যাচ্ছে চাকরির বই ছাড়া আসলে এমনি ভাবে যে আমার দেশীয় যে বাংলাদেশের যে সংস্কৃতি, যে সেই কখন গোপাল তার বিষয়ের যে রেফারেন্স বইয়ের কথা বলা হলো সেই বই সে কয়টি পড়ছে। এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় লাইব্রেরিগুলোর চিত্র খুবই হতাশাব্যঞ্জক। এটি খুবই স্পষ্ট কথা, সাফ কথা, যে ওই যে আমি রাষ্ট্রীয় সম্পদ, পাবলিকের সম্পদ দিয়ে একটা লাইব্রেরি রুম ব্যবহার করছি, কিন্তু সেখানে আমি আসলে জাতির জন্য কি অর্জন করছি। এবং এই চিত্র থেকে মুক্তি পেতে হলে আমাদের সাংস্কৃতিক যে এক ধরনের চাকরিটাও দরকার আছে, তার কর্মসংস্থানের দরকার আছে, কিন্তু ওইখানে সংকটের কথা তো, সংকটের সংস্কৃতি নিয়ে কথা বলছিলাম তো, সে যে বিষয় পড়ছেন সেই বিষয়ে তিনি চাকরিটা পাবেন না, এই বিষয়টা। হ্যাঁ, এই বিষয়ের সঙ্গে আমি পরিষ্কার করি যে চাকরির জন্য অবশ্যই পড়বেন, কিন্তু আমাদের এটাই সবচেয়ে সীমাবদ্ধ, চাকরির জন্য আলাদা করে পড়তে হচ্ছে। তাহলে আমি যে একটি সাবজেক্টে কাউকে পড়াচ্ছি 4 বছর 5 বছর যে পড়লাম সেটার ফলাফল নেই, আমি মনে করি এখন সমাধানে আসতে হবে যে ওই বিষয় কেন্দ্রিক প্রশ্নপত্রের ধরন আমাকে পরিবর্তন করতে হবে, এবং সেই প্রশ্নপত্র আমার চাকরির অবশ্যই পরীক্ষা নেওয়ার দরকার আছে। যোগ্যকে অবশ্যই যোগ্য হয়েই চাকরিতে যেতে হবে, কিন্তু আমাদেরও দেখতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কতটুকু কর্মমুখী ব্যবস্থায় পরিণত করলাম। আমার শিক্ষা ব্যবস্থার সাথে যদি ভবিষ্যৎ জীবনের চাকরির বাজারে সম্পর্ক না থাকে, তাহলে তরুণদের এই হতাশার দায় আসলে, তার মানে হচ্ছে আমরা আসলে মূলত বাজার সংস্কৃতিতে, জি, বাজার সংস্কৃতি, এবং বাজার সংস্কৃতির অন্য নাম আসলে পপুলার সংস্কৃতি, জনপ্রিয় সংস্কৃতি। এবং এই বাজার সংস্কৃতি এটি সবসময় ছিল, আছে, থাকবে। তার মধ্যে থেকেও তো স্বকীয় বাজার সংস্কৃতি তো অনেকগুলো মানে উপবিভাগ আছে, যেমন সংকটের সংস্কৃতিটাও তো বাজার সংস্কৃতি, বাজার সংস্কৃতি। এবং এই বাজার সংস্কৃতিকে তো আসলে উপেক্ষা করতে পারবো না এই জীবনে, হ্যাঁ, এই জীবনে আসলে উপেক্ষা করতে পারবো না। কিন্তু তারপরেও এক্ষেত্রে সাজেশন হচ্ছে সংস্কৃতি যারা বাজারে টিকে থাকার জন্য তো পড়াশোনাটা দরকার, জি, ওই শিখরে যাওয়া দরকার, নাহলে তো আবার টিকে থাকা যাবে না, ভেসে যেতে হবে। এই ক্ষেত্রে আমরা যে গর্ব করি মাঝে মাঝে যে বাংলাদেশের পোশাক কোথায়, অমুক দেশে অমুক পড়েছেন, এটার ভিতর দিয়ে প্রমাণিত হয় যে এই আবেগ আসলে কোত্থেকে আসে, যে এই পোশাক যদি বাংলাদেশের না হতো তাহলে সেটা সম্ভব ছিল না। এক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ছি। আজকে আমাদের বই অনুবাদের ক্ষেত্রে, অনুবাদ এই জন্য দরকার যে আমার যদি বিশ্বের চিন্তার জায়গা দখল করতে হয়, তাহলে আমার বইয়ের অনুবাদ অবশ্যই প্রয়োজন আছে, কারণ সবার ভাষা তো আর যার যার ভাষা তার মতো। এবং সভ্যতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে সভ্যতা সবার, কিন্তু সংস্কৃতি যার যার, এবং সংস্কৃতি যেহেতু যার যার, ফলে আমার সংস্কৃতিকে আমাকে বজায় রাখতে হবে। তবে টেকসই সংস্কৃতি হচ্ছে জ্ঞানের সংস্কৃতি, মননের সংস্কৃতি, এবং মননের সংস্কৃতি এমন সংস্কৃতি, এই সংস্কৃতির ভেতর দিয়ে প্রত্যেকটি মানুষই বুদ্ধিজীবী, আলাদা করে বুদ্ধিজীবী তার প্রয়োজন হয় না। আজকে যে আমি বই পড়ছি, আমি দুটি কথা বলছি, আমি খালি বুদ্ধিজীবী, কিন্তু আরেকজন যে হচ্ছে অনেক সুন্দর করে যত্ন করে বই পড়েই নেই, তার অভিজ্ঞতা থেকে তার যে জ্ঞান তৈরি হয়েছে সেটাও এক ধরনের ওই যে বুদ্ধিজীবী বা যাই বলি, তাকে সে স্বীকৃতি দেওয়া দরকার আছে। সুতরাং ওই মনন, জ্ঞান ও মনন ও সৃজনশীলতার সংস্কৃতির মধ্যেই থাকতে হবে। সবকিছুতেই মননশীলতার প্রয়োজন আছে, কিন্তু আমি যাই করি না কেন, আমি যদি হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে ফ্লেক্সিলোডের ব্যবসাও করি, সেখানেও কিন্তু এক ধরনের আমার মননশীলতার প্রয়োজন এই জায়গায়, যে আমি কতটুকু মনোসংযোগের সাথে কাজটি করতে পারি, দক্ষতার সঙ্গে করছি। এবং নতুন যে অফারগুলো আছে সেগুলো যদি আমি না নেই, ওদের আরো বেশি ব্যস্ত থাকতে হয়, কারণ কি কি অফার আছে, এক একজন এসে এক এক অফারের কথা বলে। যার যার কাজের জায়গায় সেই মননশীলতা, সৃজনশীলতার পরিচয় দিতে হবে, এবং সেটাই সৃজনশীল, এটাই আমি সংস্কৃতি। মেহেদী, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সময় সংলাপ থাকুন।